আজকের ব্লগে 2 রাত 3 দিন ভ্রমণের একটি সলিড কম্বো প্যাক নিয়ে চলে এসেছি। কম্বো প্যাক বলার কারণ, এখানে এলে আপনারা সমুদ্র, পাহাড়, ঝর্ণা, জঙ্গল এবং তীর্থস্থান সবই একসঙ্গে পেয়ে যাবেন। ঠিকই ধরেছেন, আজকে আমি চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর ও শিমলিপাল ভ্রমণের একটি সম্পূর্ণ বিবরণ নিয়ে চলে এসেছি। তাই যাবার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কথা দিচ্ছি, এই জায়গাগুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলো শুরু করা যাক আজকের আমাদের চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর ও শিমলিপাল ভ্রমণ। প্রথমেই আসি চাঁদিপুর কিভাবে পৌঁছাবো সেই ব্যাপার নিয়ে। চাঁদিপুরের সবচেয়ে কাছের স্টেশন হলো বালাসোর। চাইলে কেউ নিজের গাড়ি নিয়েও আসতে পারে, আর বালাসোর আসার জন্য অনেকগুলোই ট্রেনের অপশান আছে। আমার মতানুযায়ী বন্দে ভারত, ফলকনামা এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেস এখানে পৌঁছানোর জন্য সবচেয়ে উপযুক্ত। তবে ভাড়া এবং সময় দুদিক থেকে বিবেচনা করলে সবচেয়ে বেস্ট ফলকনামা এক্সপ্রেস। এছাড়াও আরও অনেক ট্রেন এই রুটে চলাচল করে। বালাসোর পৌঁছে স্টেশনের বাইরে থেকে আপনারা অটো এবং অনেক ছোট গাড়ি পেয়ে যাবেন। বালাসোর থেকে চাঁদিপুরের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। অটোর ভাড়া নেয় 500 থেকে 700 টাকা এবং ছোট গাড়ির ভাড়া নেয় 1000 থেকে 1200 টাকা। তবে ঠিকঠাক দরদাম করতে পারলে ভাড়া একটু কমতেও পারে। তবে এই ইনফরমেশনটা আমার হোটেল মালিকের কাছ থেকে নেওয়া, কারণ আমরা নিজেদের গাড়ি নিয়েই সোজা চাঁদিপুর গিয়েছিলাম। চাঁদিপুরে সবথেকে ভালো থাকার জায়গা হলো পান্থনিবাস চাঁদিপুর। এটি একেবারে সমুদ্রের ধারে, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। তবে অন্যান্য হোটেলের তুলনায় এর খরচ কিন্তু একটু কস্টলি। এছাড়াও আরও অনেক হোটেল আছে, যেমন হোটেল গোল্ডেন প্লাজা, হোটেল শুভম এবং আশা নিবাস। সবগুলোই মোটামুটি সমুদ্রেরই ধারে, হাঁটা পথ বড়জোর 1-2 মিনিট হবে। তবে পান্থনিবাস হচ্ছে সবচেয়ে সুন্দর এবং একদম সমুদ্রের ধারে। ভাড়া মোটামুটি 1200 থেকে 1500-এর মধ্যেই ঘোরাফেরা করে। তবে প্রচণ্ড পিক সিজনে একটু বাড়লেও বাড়তে পারে। চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর ও শিমলিপাল ট্যুরের আমরা এখন এসে পৌঁছেছি চাঁদিপুর বিচ। আমার পেছনেই দেখতে পাচ্ছ বিচ। এই বিচটাকে ভ্যানিসিং বিচ বলা হয়। তার একটাই কারণ এখানে ভাটার সময় প্রায় 5-6 কিলোমিটার দূরে জল চলে যায়, আবার জোয়ারের সময় একেবারে ঠিক কাছেই জল চলে আসে। তো এখন আমরা এসেছি ভাটা, তাই দূর তো জল নেই। একটা বিশেষত্ব হলো এটি ভীষণ নির্জন। এখানে খুব একটা বেশি পর্যটক আসে না, তাই অনেকে একে ভার্জিন বিচ বলে। তবে এখন আর পুরোপুরি ভার্জিন নেই বললেই চলে, কারণ এখন পর্যটকের আনাগোনা অনেক বেড়েছে। নির্জনতাটাকে খুব ভীষণ পছন্দ করে তাদের জন্য একটি উপযুক্ত সি বিচ হচ্ছে এই চাঁদিপুর সি বিচ। একেবারে নির্জন, নিজের মতো করে সময় কাটাতে পারবে নিজের প্রিয়জনদের সঙ্গে। আর সঙ্গে দেখতে পাবে উন্মুক্ত বালিয়াড়ি দূর পর্যন্ত। যারা সমুদ্র স্নান পছন্দ করো তাদেরকে আমি রেকমেন্ড করব জোয়ারের সময় এই বিচে আসতে, কারণ এখন ভাটা, অনেক দূর জল, তাই সমুদ্র স্নান করা যাবে না। যখন জোয়ার আসবে কাছের দিকে তখন সমুদ্র স্নান করে। এখন দেখতেই পাচ্ছ কেউ সমুদ্র স্নান করছে না, গুটি কয়েক সেই অনেক দূরে। সমুদ্র স্নানের মজা এখানে অ্যাকচুয়ালি খুব একটা বিশেষ নেই। সমুদ্র স্নান করতে গেলে তাও জোয়ারের সময় আসতে। পান্থনিবাস থেকে বেরিয়েই জাস্ট গেট থেকে বাঁদিক বরাবর এই মেরিন ড্রাইভ ধরে প্রায় 2 কিলোমিটারের মতো হেঁটে গেলে তোমরা দেখতে পাবে বুড়িবালামের মোহনা। বুড়িবালাম নদীটা যেখানে এই বঙ্গোপসাগরে এসে মিশেছে, সেই মোহনাটা দেখতে পাবে। আমার সময়ের অসুবিধার কারণে আমি মোহনায় যেতে পারছি না। দেখাতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আই এম সরি, আমি দেখাতে পারছি না, কারণ আমার হাতে সময় নেই। আমাদের এখনই বেরোতে হবে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তো যাদের হাতে সময় থাকবে এই মেরিন ড্রাইভ বরাবর হাঁটতে হাঁটতে
অবশ্যই কিন্তু বুড়িবালামের সঙ্গমস্থল মানে মোহনা, যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে, দেখে আসবে। চাঁদিপুর সাইট সিনে আমরা প্রথম যে জায়গাটা ঘুরতে এলাম সেটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। তো আমরা এখন এসেছি ইমামি জগন্নাথ টেম্পল। ইমামি জগন্নাথ টেম্পল দেখার পর আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর। তো ইমামি জগন্নাথ টেম্পলে ঢুকি এবং এর সমস্ত নিয়মকানুন বা আর কি এর মধ্যে দেখার আছে সমস্ত ডিটেলস আমি আস্তে আস্তে দিতে থাকবো। তো ওকে, দেখতে থাকো। চলো এবারে ভেতরে যাওয়া যাক। আমার পেছনে যে দ্বারটা আছে এটা হচ্ছে সিংহদ্বার। এর মোট 4টি দ্বার আছে। এটা সিংহদ্বারটা মেন এন্ট্রান্স। সবাইকে এখান থেকেই এই জগন্নাথ টেম্পলের মধ্যে প্রবেশ করতে হবে। তো এখন আমরা মন্দিরে ঢুকবো। তার আগে আমাদের পায়ে যে জুতোগুলো আছে সেগুলো একটি নির্দিষ্ট জায়গায় খুলে রেখে আসি। এখানে জুতো রাখার নির্দিষ্ট স্থান রয়েছে, সেখানে আমরা যাচ্ছি নিজেদের জুতোগুলো রাখতে। জুতোগুলো এখানে পা ধোয়ার জল আছে। তো হাত মুখ ও পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। জুতো রাখার স্ট্যান্ডের ঠিক পাশেই এরকম হাত মুখ ধোয়ার জল আছে। এখান থেকে হাত ধুয়ে পরিষ্কার হয়ে প্রবেশ করলাম আমরা এখন ইমামি জগন্নাথ টেম্পলে। এই ইমামি জগন্নাথ টেম্পল ওড়িশার বালাসোর ডিস্ট্রিক্ট মানে চাঁদিপুরের কাছেই অবস্থিত একটি বিখ্যাত জগন্নাথ টেম্পল, যেটি 2009 সালে ইমামি কোম্পানি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই মন্দিরেই আমরা এখন এসেছি ঘুরতে। এই মন্দির ভ্রমণের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম টেবিল। এখানে পরিষ্কার টাইম টেবিল দেওয়া আছে এই মন্দির ভ্রমণের। সকাল 5:30 থেকে 6টা, তারপর 7:30 থেকে 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, 4টে থেকে 9টা পর্যন্ত আবার খোলা থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরতির সময় আছে মোট 4বার। মঙ্গলা আরতি হয় 5:30টার সময়, সকাল 5:30টায়। মর্নিং আরতি মানে সকালের আরতি হয় সকাল 7:30টায়। ইভিনিং আরতি মানে সন্ধ্যা আরতি হয় 6:30টার সময় এবং শয়ন আরতি হয় রাত 8:30টার সময়। এটি পুরীর জগন্নাথ মন্দির ও কোণারকের সূর্য মন্দিরের মিশ্রণে নির্মিত এক অনবদ্য ভাস্কর্য। এই মন্দিরটি দেখে মনে হবে একটি বড় রথের চাকার ওপর নির্মিত, যেটি কোণারকের সূর্য মন্দিরের সঙ্গে অনেকটা মিল আছে। এটির উচ্চতা প্রায় 75 থেকে 80 ফুট মতন। প্রায় 380 বর্গফুট জায়গা জুড়ে এর ক্যাম্পাসের ভেতরে ভগবান শিব, মা বিমলা, লক্ষ্মী, গণেশ ও হনুমানের মন্দির রয়েছে। এটি পুরীর জগন্নাথ মন্দিরের ধ্রুপদী নকশা অনুকরণে নির্মিত। যারা এই জগন্নাথ টেম্পলে ঘুরতে আসবে, ইমামি জগন্নাথ টেম্পলে, তো নিজেদের গাড়ি নিয়ে এলে এখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এখানে নোটিশ বোর্ড দেওয়াই আছে জগন্নাথ টেম্পল কার পার্কিং। এখানে অনেকটা বড় স্পেস। এখানে ইচ্ছে মতো নিজেদের গাড়ি রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। আর কার পার্কিং পুরো সম্পূর্ণ ফ্রি। পার্কিংয়ের জন্য এরা কোনো পয়সাও নেয় না। মন্দিরের যে দিকটাতে শু স্ট্যান্ড আছে ঠিক তার পাশেই একটা প্রসাদ কাউন্টার আছে। এখানে অন্নপ্রসাদ ও খাজা প্রসাদ পাওয়া যায়। তবে অন্নপ্রসাদ খেতে গেলে একটু তাড়াতাড়ি আসতে হবে। খাজা প্রসাদের দাম 100 টাকা করে। ইমামি জগন্নাথ টেম্পল দেখে আমরা চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি, চাঁদিপুর সাইট সিন কিন্তু 2 রকমের হয়, একটি হাফ ডে ট্যুর ও একটি ফুল ডে ট্যুর। হাফ ডে ট্যুরে থাকবে ইমামি জগন্নাথ টেম্পল, পঞ্চলিঙ্গেশ্বর ও ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আর ফুল ডে ট্যুর হলে এই 3টি জায়গার সঙ্গে যোগ হবে দেবকুণ্ড। হাফ ডে ট্যুরের জন্য ভাড়া পড়ে 1500 থেকে 2000 টাকা এবং ফুল ডে ট্যুরের জন্য ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা। এটি সিজন ওয়াইজ ওঠানামাও করতে পারে। আমি জগন্নাথ টেম্পল ঘুরে আমি যেমন বলেছিলাম যে এবারে আমাদের পরের গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে প্রবেশ করেছি। প্রবেশদ্বারটা আমি একটু ভিডিওতে দেখাচ্ছি, দেখে নাও।
এখানে জনপ্রতি 5 টাকা করে টিকিট কেটে মন্দিরের ওপরে উঠতে হয়। একেবারে মন্দিরের গেট পর্যন্ত কোনো গাড়িকেই যেতে দেওয়া হয় না। মন্দিরের 1 কিলোমিটার আগে এই পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে মন্দিরের রাস্তায় যেতে হয়। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পৌঁছাতে গেলে একেবারে মন্দির পর্যন্ত কোনো গাড়ি যাবে না। শেষ 1 কিলোমিটার তোমাদেরকে হেঁটেই যেতে হবে। এই পথ ধরে আমরা এখন হেঁটে চলেছি। তো দেখে নাও, এরকম ঢালাই রাস্তা পাহাড়ের ওপরে উঠে গেছে। শেষ 1 কিলোমিটার কিন্তু মন্দির পর্যন্ত হেঁটেই উঠতে হবে। মন্দিরের প্রবেশদ্বারের আগে রাস্তার উভয় পার্শ্বে এরকম প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে মন্দিরের পূজার সামগ্রী কিনে নিতে হবে। 1 কিলোমিটার হাঁটার পর অবশেষে আমরা মন্দিরের প্রবেশদ্বারে এসে পৌঁছালাম। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বেশ প্রায় 300 বা 300-র বেশি সিঁড়ি অতিক্রম করে আমাদের বাবা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছাতে হবে। তো চলো আস্তে আস্তে সিঁড়ি ভেঙে এগিয়ে যেতে থাকি। সিঁড়ি ভাঙতে ভাঙতে আমরা এগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। চাঁদিপুর সাইট সিনের এটা একটা সবথেকে বিখ্যাত বা পপুলার ডেস্টিনেশন বলা যেতে পারে। প্রায় প্রত্যেকেই আসে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সম্পর্কে সমস্ত ইনফরমেশান জানতে গেলে আমার ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকো। আমি সমস্ত কিছু ইনফরমেশান কভার করে দেব। সিঁড়ি ভেঙে উঠতে উঠতে ক্লান্তি বোধ করলে এখানে পাশে বসবার এরকম জায়গা করা আছে, একটু বসে জিরিয়ে নেওয়া যেতে পারে। ওড়িশার এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত। তো এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আসলে একটি শিবের মন্দির। এখানে শিবের 5টা শিবলিঙ্গ রয়েছে। সেই 5টা শিবলিঙ্গর নামেই এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির নামকরণ করা হয়েছে। এর ইতিহাস সম্পর্কে বলতে গেলে বলা হয় রাজা গোবিন্দচন্দ্রের পুত্র রাজা কৃষ্ণচন্দ্র 5টি শিবলিঙ্গের খোঁজে উনি এখানে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি স্থাপন করেন। কথিত আছে নাকি শিব স্বপ্নে ওনার স্ত্রীর বিভিন্ন অঙ্গে এই শিবলিঙ্গগুলোর অবস্থান নির্দেশ করেছিলেন। সেখান থেকেই উনি এই মন্দিরটি নির্মাণ করেন। তাছাড়া এটাও বলতে শোনা গিয়েছে যে রামচন্দ্রের বনবাসকালে সীতা নাকি এখানে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের স্থাপন করেছিলেন। যাক, ইতিহাস নিয়ে আমি আর বেশি ডিসকাশন করব না, কারণ এটা বিতর্কমূলক একটা, কারণ সত্যি এর ঐতিহাসিক কারণ কেউ জানে না। প্রায় 300টা সিঁড়ি ট্রেক করতে করতে অবশেষে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। এখান থেকে এবারে পুজো দেওয়া হবে। অনেক ভক্তদের ভিড় আছে, সামনে দেখিয়ে দিচ্ছি। পূজা দেওয়ার জন্য সেই ভক্তদের লাইন, এখানে লাইন বাই লাইন এক এক করে গিয়ে পূজা দিতে হয়। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মধ্যে আসলে যে পঞ্চলিঙ্গ রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না। পাথরের ওপরে শুয়ে হাত দিয়ে পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে হবে। জলের মধ্যে এই পঞ্চলিঙ্গেশ্বর অবস্থিত। সারাক্ষণ একটি স্রোত 5টা লিঙ্গকে জলের স্রোত দিয়ে ধুয়ে চলেছে। সেই জলের স্রোতের ভেতরে হাত দিয়ে এই 5টা লিঙ্গকে অনুভব করতে হবে। এভাবেই এখানে কিন্তু পূজা দেওয়ার রীতি রয়েছে। তো লাইনে দাঁড়িয়ে দেখি কিভাবে পুজো দেওয়া যায়। আরও ইনফরমেশান পরপর দিতে থাকছি আমি। বাবা পঞ্চলিঙ্গেশ্বরের কাছে আমাদের পূজা দেওয়ার কাজ চলছে। ভক্তি ভরে পূজা দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে। এই জায়গাতেই বাবা পঞ্চলিঙ্গেশ্বর বিরাজ করছেন। হাত দিয়ে স্পর্শ করলেই পরিষ্কার বুঝতে পারবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘুরে আমরা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে না গিয়ে চাঁদিপুরের কাছেই অবস্থিত একটা কৃষ্ণ মন্দিরে এসেছিলাম। এই কৃষ্ণ মন্দিরে আসার একটা কারণ কি ছিল সেটা আমি আস্তে আস্তে জানাচ্ছি। এই মন্দিরেরও প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা করে। গাড়ি পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগে না। এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। তো যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চায় নিঃসংকোচে আসতে পারে। এর মধ্যে অ্যামিউজমেন্টের জন্য বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা করা আছে। প্রত্যেকটা রাইডের মূল্য 20 টাকা করে। বিভিন্ন রাইডের
যে ব্যবস্থা আছে সেটাই ভিডিওতেই স্পষ্ট দেখা যাচ্ছে। টয় ট্রেন আছে, আরও অনেক কিছু আছে। এই অ্যামিউজমেন্ট পার্কের পাশে একটা পেট অ্যানিম্যাল জুও ছিল, যার প্রবেশ মূল্য 10 টাকা। আমরা এখানে টয় ট্রেন চড়েছিলাম। টয় ট্রেনে আমরা ভীষণ আনন্দ করেছিলাম। এই মন্দিরে আসার বিশেষ যে কারণটা বলেছিলাম সেটা হলো এই রঙিন মাছ। এখানে এলে প্রচুর রঙিন মাছ দেখতে পাওয়া যায়। আর সবচেয়ে আনন্দের হলো এই মাছগুলোকে নিজে হাতে খেতে দেওয়া যায়। খেতে দিলে একেবারেই কাছে চলে আসে। চাঁদিপুর সাইট সিইং কমপ্লিট করে আমরা এখন এলাম চাঁদিপুর বিচে। সন্ধেবেলাটা একটু আড্ডা দেব বলে। এখানে সি ফুড থেকে বিভিন্ন স্ন্যাক্স থেকে শুরু করে এবং বিভিন্ন গিফট আইটেমের দোকান মোটামুটি ভালোই আছে। তো সন্ধেবেলার আড্ডাটা সি বিচে ভালোই জমে গেছিলো। আড্ডা মেরে আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ আগামী দিন সকাল সকাল আমাদের বেরোতে হবে শিমলিপালের উদ্দেশ্যে। চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর ও শিমলিপাল ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের গন্তব্য শিমলিপাল। চাঁদিপুর থেকে আমরা খুব সকাল সকাল শিমলিপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কারণ চাঁদিপুর থেকে শিমলিপালের দূরত্ব প্রায় 80 থেকে 90 কিলোমিটার। শিমলিপাল প্রবেশের জন্য আমরা এখন এসে পৌঁছেছি পিথাবাটা গেট। এছাড়াও যোশীপুর গেট থেকেও প্রবেশ করা যায়। শিমলিপালের এন্ট্রি টাইম হলো সকাল 7:30 থেকে 8:30 এবং প্রত্যেক দিন 25টা করে গাড়ি অ্যালাউ করা হয়। এটি শিমলিপাল অভয়ারণ্যের রেট চার্ট। এখানে এন্ট্রি ফিজ, ভেহিকল চার্জেস বা ক্যামেরা চার্জেস ও অন্যান্য রেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। চাঁদিপুর থেকে যারা আসবে তাদেরকে আমি রেকমেন্ড করব বাইরে বারিপদার কাছ থেকে ব্রেকফাস্ট প্যাক করে নিয়েই ঢুকবে, কারণ এখানে খাবারের অ্যাভেলেবিলিটি বলতে সেই জোরান্ডা কিংবা বরেইপানিতে আছে বোধহয়, তাও জোরান্ডায় আছে কিনা আমি ঠিক জানা নেই। আমরা এখনও জোরান্ডায় পৌঁছাতে পারিনি, কিন্তু যেহেতু খুব আর্লি মর্নিং আমরা চাঁদিপুর থেকে বেরিয়েছিলাম, তো আমাদের খুব খিদে পেয়েছে। এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা। তো আমাদের খিদে পেয়েছে, তো আমরা খাবো এখানে। আমাদের ড্রাইভার ভাই আর কি সাজেশান দিয়েছিলেন যে বাইরে থেকে টিফিন প্যাক করে নাও, জঙ্গলের কোথাও গিয়ে একটা লাঞ্চ ব্রেকফাস্ট সেরে নেওয়া হবে। তো আমরা এখন জঙ্গলের মধ্যে, এই জঙ্গলের পরিবেশে ব্রেকফাস্ট খাবো। তো এটার একটা আলাদাই অনুভূতি সত্যি। এই আমাদের ব্রেকফাস্ট খোলা শুরু হয়েছে। আমাদের সঙ্গে আছে পুরি, সবজি, মিষ্টি, এইসব। তো এইগুলো দিয়েই আজকের আমাদের ব্রেকফাস্ট সারবো। তো আমাদের এখন ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা চাঁদিপুর থেকে আসবে তো 9টা থেকে 9:30 মধ্যে যারা ব্রেকফাস্ট করতে চাও, তো বাইরে বারিপদার কাছ থেকে ব্রেকফাস্ট অবশ্যই প্যাক করে নেবে, নিয়ে জঙ্গলের মধ্যে খেয়ে নেবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ব্রেকফাস্ট খাওয়ার পর এর কাগজপত্র বা যে সমস্ত কিছু আবর্জনা থাকবে যেখানে সেখানে একদমই ফেলবে না। এখানে নির্দিষ্ট ডাস্টবিন রাখা আছে, সেই ডাস্টবিনে। শিমলিপাল ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য ছিল জোরান্ডা ওয়াটারফলস। জোরান্ডা ওয়াটারফলসের পার্কিংয়ে আমরা এসে পৌঁছে গেছি। পিথাবাটা গেট থেকে এন্ট্রি করার পর প্রায় 2 ঘন্টা লম্বা জার্নি করার পর আমরা জোরান্ডা ওয়াটারফলস দেখতে এসেছি। গাড়ি এইখানে পার্কিং করতে হয়। এখান থেকে আরও 500 মিটারের মতো একটু হেঁটে সামনে গেলে জোরান্ডা ওয়াটারফলস। তো জোরান্ডা ওয়াটারফলস পর্যন্ত একেবারে গাড়ি যাবে না, তো এখান থেকে 500 মিটারের মতো হাঁটতে হবে। দারুণ লাগছে দেখতে, সত্যি বিশাল উঁচু থেকে পড়ছে। এই ঝর্নার যেটা আর একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দিয়ে নিই, এখানে কিন্তু সকাল 8টা থেকে 5টা পর্যন্তই আসতে দেয়। 5টার পর বন্ধ হয়ে যায়, কারণ শিমলিপাল একটি অভয়ারণ্য। এই অভয়ারণ্যে 5টার পরে থাকতে দেয় না। তাই যারা ঘুরতে আসতে চাও একটু এই সময়টা মেনটেন করে চলে আসবে। জোরান্ডা ওয়াটারফলস দেখে আমরা এখন এসে পৌঁছালাম বরেইপানি ওয়াটারফলস। অ্যাকচুয়ালি শিমলিপাল আসার উদ্দেশ্য আমার এই বরেইপানি ওয়াটারফলসটা দেখতে, কারণ এটি ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। তো কর্ণাটকের কাঞ্চিকুল জলপ্রপাতের পর দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত হলো এই বরেইপানি জলপ্রপাত। এই বরেইপানির আকর্ষণে আমাদের শিমলিপালে আসা, এবং সমস্ত পর্যটকই এই বরেইপানির জন্যেই প্রায় এসে থাকে।
এছাড়াও শিমলিপাল অভয়ারণ্যটা সবার দেখতে খুব ভীষণ ভালো লাগে, যারা বিশেষ করে জঙ্গল প্রিয় তাদের কাছে তো এক অপূর্ব স্বর্গ। তো যাক, চলো এবার আমরা ওয়াটারফলসের সামনে যাই, দেখি ওয়াটারফলসটা কেমন দেখতে লাগে। ওয়াও, লাভলি, হোয়াট এ বিউটিফুল ওয়াটারফল। সত্যি কেন যে মানুষ এই বরেহি পানির টানে শিমলিপাল ছুটে আসে সেটা এখানে তোমরা না এলে বুঝতে পারবে না। অসম্ভব সুন্দর লাগছে। আগেই বলেছি এটি ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। কর্ণাটকের কাঞ্চিকুল জলপ্রপাতের পরেই এটি দ্বিতীয়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এর উচ্চতা প্রায় 1350 থেকে 1400 ফুট। বরেহি পানি ওয়াটারফলস দেখার পর আমরা এখন এসেছি লাঞ্চ করতে। শিমলিপাল দুর্গা হোটেল, বরেহি পানি মিলস রেডি। মানে ম্যাক্সিমাম লোক যারা বরেহি পানি আসে এখানে 2-2:30 বেজে যায় বা 1-1:30 বেজে যায়, তাই লাঞ্চের সময় হয়ে যায়। সবাই এই জায়গাতেই এসেই লাঞ্চ করে। তো আমরাও লাঞ্চ করব। হোটেলগুলো একটু দেখিয়ে দিই। এই পেছনে দেখতে পাচ্ছ এই রকম কিন্তু খুব হাইফাই মানে ভালো হোটেল পাবে না। এরকম খলের চাল আর স্বাভাবিক খুব মানে নিম্নমানেরই হোটেল, কিন্তু ভেতরে খাবার দাবার কেমন আছে জানি না। যাই গিয়ে দেখাই। আমরা সুবিধা মতো একটা লাঞ্চ করব। আর লাঞ্চের ইনফরমেশানটাও সমস্ত পর্যটকদের কাছে থাকা ভালো, কারণ সময় মতো না খাওয়া দাওয়া করলে শরীর ক্লান্ত হবে, ভালো করে আমরা ঘুরে মজা করতে পারবো না। ওকে, চলো এখন আমাদের লাঞ্চ টাইম। এটি একটি আদিবাসী পরিচালিত রেস্টুরেন্ট। যেসব আদিবাসীরা শিমলিপালের মধ্যে বসবাস করে তারাই নিজেদের বাসস্থানের সঙ্গে এই হোটেলটি গড়ে তুলেছেন। এই বরেহি পানিতে লাঞ্চ করার কয়েকটা আমি বিশেষ ইনফরমেশান দিয়ে রাখি, যেটা আমাদের অসুবিধা হয়েছে। আমরা বারবার বলা সত্ত্বেও ড্রাইভার আমাদের কথা রাখেনি। তোমরা যারা পরবর্তীকালে ঘুরতে আসবে তাদের সঙ্গে যে ড্রাইভার বা গাইড থাকবে তাদেরকে রিকোয়েস্ট করবে যে বরেহি পানি ওয়াটারফলস দেখতে যাওয়ার আগেই এখানে রেস্টুরেন্টে তোমরা কি লাঞ্চে খাবে সেই অর্ডারটা দিয়ে যাবে, যাতে তোমাদের হাতের সময়টাও বাঁচবে। আর তাছাড়া এখানে খাবারের অ্যাভেলেবিলিটি ওরা অর্ডার অনুযায়ী করে, সাফিসিয়েন্ট কিন্তু খুব বেশি থাকে না। বিশেষ করে যে দেশি চিকেন, আমরা যদিও অনেক রিকোয়েস্ট করে পেয়েছি, কিন্তু এই দেশি চিকেন যেটা এখানকার স্পেশালিটি, সেটা খেতে গেলে তোমাদেরকে অবশ্যই আগে অর্ডার দিয়ে যাওয়াটা বেস্ট হবে, কারণ এখানে বেশি থাকে না। এরা অর্ডার অনুযায়ী নিজেদের ঘরের পোষা দেশি চিকেন কেটে রান্না করে দেয়, যার টেস্ট কিন্তু খুব দুর্দান্ত। এই দেশি চিকেন খেতে কিন্তু ভুলবে না। আমরাও লাঞ্চে নিয়েছিলাম, আমাদের লাঞ্চের ডিশটা একটু দেখিয়ে দেব। আমাদের এই থালিটা পড়েছিল 250 টাকা করে। ছিল ডাল, শাক ভাজা, আলু ভাজা, সবজি ও দেশি মুরগির ঝোল। এছাড়াও এখানে ভেজ থালি আছে যা 140 টাকা করে। খাবারের স্বাদ অপূর্ব, তবে চালটা একটু মোটা। আমরা লাঞ্চ করার পর এবার দেখতে এসেছি উস্কি জলপ্রপাত। আমি আগেই বলেছিলাম যে বরেহি পানি দেখার পর আমরা যাব উস্কি। তো আমরা চলে এসেছি উস্কিতে। এই আমাদের গাড়িগুলো পার্কিং হয়ে গেছে। এখান থেকে নেমে আমাদের আরও 500-600 মিটার সামনে এগিয়ে হেঁটে গেলে তবে উস্কি জলপ্রপাত দেখতে পাবো। এটাই হলো উস্কি জলপ্রপাত। জোরান্ডা বা বরেহি পানির তুলনায় এটা ছোট হলেও যেহেতু এর একেবারে কাছে চলে আসা যায়, তাই এটি সবচেয়ে বেশি উপভোগ্য। শিমলিপাল ঘোরার জন্য বর্তমানে 2টি সাফারি আছে, একটি ওয়াইল্ড লাইফ সাফারি আর একটি নেচার সাফারি। এই সাফারির ব্যাপারে আরও ডিটেলস আমার শিমলিপাল নিয়ে যে ভিডিওটা আসবে সেখানে পেয়ে যাবে। শিমলিপাল ঘুরতে আমাদের খরচ হয়েছিল 8000 টাকা, যার মধ্যে এন্ট্রি ফিজ, কার পারমিশন ফিজ, গাইড ফিজ ও চাঁদিপুর থেকে চাঁদিপুর গাড়ি ভাড়া ইনক্লুডেড ছিল। শিমলিপালের আরও ডিটেলস নিয়ে আমার অন্য একটা ভিডিও খুব শিগগিরই এসে যাবে, তাই শুধু শিমলিপালের ডিটেল ইনফরমেশনের জন্য জলপ্রপাত ওই ভিডিওটা আমাদের ফিরতে জঙ্গলের সন্ধে নেমে এসেছিল। অন্ধকারে জঙ্গলের গা ছমছমে অভিজ্ঞতা ভীষণ এক্সাইটিং ছিল। চাঁদিপুরে এরকম অনেক ট্রাভেল এজেন্ট আছে, যেখান থেকে চাইলেই খুব সহজেই বিভিন্ন সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া করা যেতে পারে। তাছাড়া হোটেলে বললেও ওরা গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেয়। আমরা
হোটেল থেকেই গাড়ি ভাড়া করেছিলাম। 2 রাত 3 দিনের চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর ও শিমলিপাল ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক ও কমেন্ট করো। টাটা।